এই যে বিজয়, এই বিজয় সমগ্র জনতার। অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা সবাই ছিলাম। আমাদের আধুনিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের মাদ্রাসাগুলি, সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়েছে, দলমত নির্বিশেষে। এমনকি যারা কোনো রাজনীতি করে না, সেই সব সাধারণ মানুষরা যুক্ত হয়েছে। আমরা যদি শহীদদের তালিকা দেখি, তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। এই যে মানুষরা জীবন দিয়েছে, তারা সবাই জীবন দিয়েছে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য, এবং সেই স্থলে একটি গণতান্ত্রিক সরকার, তাদের পছন্দের, তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠা। এই লড়াইয়ের প্রথম অংশে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে। কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় না। কাজেই যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে, সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভালো কিছু করতে হলে এর কিছু মেরামত প্রয়োজন, এবং সেই কারণে এই প্রশ্ন আসে সংস্কার। আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোনো দাবি করে নাই, কোনো প্রস্তাব দেয় নাই, তখন 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 একটা প্রস্তাবনা জাতিসংঘে উপস্থাপন করেছিল। সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল। এরপরে 2022 সালে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে একটা 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছে। যখন আমরা যুগপৎ আন্দোলনে রত, তখন সিদ্ধান্ত হয়েছিল যে শুধু বিএনপি না, এই আন্দোলনে যারা রত আছেন, আমরা সবাই আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব জাতিসংঘে উপস্থাপন করব, এবং এখানে যারা আছেন নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন, তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম। এটা 2023 সালের জুলাই মাসে, 13 জুলাই 23 সালের 13 জুলাই, অর্থাৎ 24 সালের জুলাই আগস্ট আন্দোলনেরও 1 বছর আগে। এবং সেখানে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছিল,
আজ পর্যন্ত এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাইরে না, সবগুলি তার মধ্যেই, বরঞ্চ 31 দফা এর বাইরেও আরো কিছু সংস্কার প্রস্তাব আছে, যেগুলো আমরা এইসব দলগুলি যারা আছি আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই, আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম। আমরা এগুলোকে ন্যায্য মনে করে এই দাবি, এই কথাগুলি করেছিলাম। এর ভাষায় দাবি ছিল না যে এটা করতে হবে, বলা ছিল এটা করা দরকার। কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের, যে আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে কোন সংস্কার কমিশন, কোন সংস্কার প্রস্তাব যদি নাও থাকে, তাহলে আমরা সেই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এটাই ছিল আমাদের প্রশ্ন। কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা 12 দলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না, তারা মিথ্যা, তারা মতলবী কথা বলে। কারণ তারা তো কেউ চায়নি। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী পদে পরপর 2 বারের বেশি কেউ থাকতে পারবে না। এর আগে আর কেউ প্রধানমন্ত্রী পদে 2 বারের বেশি থাকতে পারবে না এমন কোন প্রস্তাব কেউ দিয়েছে আপনাদের স্মরণ হয়? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, উচ্চসভার কথা বলেছি। আমাদের আগে আর কেউ বলেছে মনে পড়ে আপনাদের? আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্য বলেছি। আমরা শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বলতে না, আমরা বলছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনসভা, প্রশাসন এবং মন্ত্রীদের মধ্যে ভারসাম্য আনার কথা বলেছি। কারণ আমরা চেয়েছি রাষ্ট্রটা ভালো চলুক, এখানে কেউ যেন এত বেশি ক্ষমতার অধিকারী না হয় যাতে জনগণ ক্ষতিগ্রস্ত। একটা জিনিস পরিষ্কার, যে বিএনপি বা 12 দলীয় জোট বা আন্দোলনের রত যারা ছিলাম আমরা কেউ সংস্কারের বিপক্ষে নই। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো যে কোন এক সরকারের পক্ষে কিংবা কোন একবারে কখনো সব সংস্কার করা সম্ভব না। আমি ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে বলেছিলাম যে সংস্কার এমন একটা ধারাবাহিক অনিবার্য বাস্তবতা, যেটা কেউ না চাইলেও তাকে করতে হবে, করতেই হবে। যেমন ধরেন, আপনি যদি গ্রাম থেকে ঢাকায় এসছেন, আপনি একটা ছোট রুম ভাড়া নিয়ে আপনার থাকেন, আপনি যেভাবে রুমটা গোছায় রাখছেন, কালকে যখন আপনি বিয়ে করবেন, আপনার ঘরে আপনার স্ত্রী আসবে, আপনার রুমকে ওইভাবে থাকবে, বদলে যাবে না? তারপর যখন আপনার একটা সন্তান হবে, তখন কি ওইভাবেই থাকবে না কিছু পরিবর্তন করতে হবে? সন্তান যখন বড় হবে তখন আর পরিবর্তন করতে হবে না? তারপর যখন সন্তানের বিয়ে শাদী হবে তখন পরিবর্তন লাগবে না? এটা অনিবার্য পরিবর্তন, এটা আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারেন, এটা করতে হবে। আপনার প্রয়োজন, আপনার অভিজ্ঞতা, আপনার সক্ষমতা এর আলোকে আপনি পরিবর্তন। আপনি যদি সামর্থ্য বেশি থাকে, আপনার সন্তানের বিয়ে করে তাকে আরেকটা বাড়িতে দিবেন। আপনি যদি তার চেয়ে কম থাকে, আপনি আরেকটা রুম করে দিবেন, তাই তো নাকি? এমনকি মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ইন্ডিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে গেছি, আমরা দেখেছি যে একটা রুমের মধ্যে একটা পরিবার থাকছে,
সেখানে স্বামী স্ত্রী আছে, তার মেয়ে জামাই আছে, বা ছেলে ছেলে বউ আছে, তারা ওই রুমের মধ্যে একটা দড়ি টানায় একটা পর্দা করে দিচ্ছে। অর্থাৎ প্রয়োজনের জন্য এই পর্দা এবং তার সক্ষমতার অভাবের জন্য এই পর্দা। যদি সক্ষমতা থাকতো তাহলে তা আর একটা ঘর করতো, আর একটা রূপ করতো। তাহলে সংস্কার এমন এক বিষয় যেটা প্রয়োজনের তাগিদে আপনাকে অবশ্যই করা লাগবে, কিন্তু সেটা করতে হবে আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। আমরা বলেছি যে বেশ কিছু সংস্কার আছে যেটা সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট, সংবিধান পরিবর্তন করা হবে না। আর এই সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোন সুযোগ নাই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদে আমরা বলেছি এটা ছাড়া আর যেসব পরিবর্তন বিটুইন টু পার্লামেন্টস, দুইটা সংসদের মাঝে রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে। আমরা যেসব ব্যাপারে একমত হব সেসব ব্যাপারে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যায় করে ফেলেন, আর যেটা করা যাবে না আমরা একমত হব সেগুলো একটা সনদ আকারে লিপিবদ্ধ হোক, আমরা সবাই সেখানে দস্তখত করব এবং আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব যে আগামী নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে যারাই দায়িত্বে যায়, যারাই মেজরিটি হোক বা মাইনরিটি হোক, যাই হোক, যারা যারা আমরা দস্তখত করব আমরা সবাই একমত হয়ে সংসদে সেটা অনুমোদন করব। কোন সমস্যা আছে? আর এখন বলেন, নির্বাচন কমিশন বলছে তারা জুন মাসের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। গতকালও ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব বলেছেন যে আমাদের আলোচনা প্রায় শেষ, আমরা এই মাসের মধ্যেই দ্বিতীয় পর্যায়ে আলোচনায় যাব। অর্থাৎ সেটা কি, যে যেসব বিষয়ে আমরা একমত হলাম এটার একটা তালিকাবদ্ধ করা, যদি আরো কিছু করা যায় একমত সেটা করা, ওর একটা সনদ তৈরি করা, যাতে করে সেখানে সবাই দস্তখত করতে পারে। সেটা করতে আর কতদিন লাগতে পারে? ম্যাক্সিমাম 1 মাস, 1.5 মাস, এর বেশি তো না, নাকি? And then we sign a document. আমরা একটা সনদে দস্তখত করলাম, এর মধ্যে যেগুলো অধ্যাদেশের মাধ্যমে পূরণ করা সম্ভব কয়েকদিনের মধ্যে সেসব অধ্যাদেশ জারি হতে পারে, আর যেগুলো সম্ভব না সেগুলো পরবর্তী পার্লামেন্টে আমরা উপস্থাপন করার জন্য তো একমত হলাম। তাহলে আপনার নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই, তাই না? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। তা তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হইতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে, এই ভাই আপনি ক্ষমতায় যাওয়ার স্বার্থে আপনি সংগঠিত হওয়া বা আপনার জোট বানানো ইত্যাদি করার জন্য যে সময়, ওইটা নেওয়ার জন্য গত 17 বছর ধরে যারা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে, আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশ সমাজ আরো সংগঠিত এবং সক্ষম হওয়ার জন্য সেটা থেকে বঞ্চিত রাখবে। এদিকে আমরা পরিষ্কার বলতে চাই, সেটা হলো যে অবশ্যই আমরা সংস্কার চাই। যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এই সবগুলি নিয়ে আমরা করতে চাই। আমরা এটাও চাই যে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা
জনগণের হাতে ফিরিয়ে দেবে, যাতে করে এমন একটা সরকার প্রতিষ্ঠা হয় যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণকে জবাবদিহিতা করতে পারবে। আমি মনে করি আমাদের এই আকাঙ্ক্ষায় কোনো ত্রুটি নেই, এই আকাঙ্ক্ষা ন্যায্য। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করব। যে দলটা, যে দলের সরকারটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে বিএনপি, সবচেয়ে বেশি বিএনপি নেতা কর্মীকে গুম করেছে, খুন করেছে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা অভিযোগে 6টা বছর কারারুদ্ধ করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে আসার পথে বাধা সৃষ্টি করেছে, তাকে পঙ্গু করে ফেলা হয়েছিল। তার ভাই মালয়েশিয়ায় প্র্যাকটিক্যালি বিনা চিকিৎসায় মারা গেছে, মাকে বা ভাইকে শেষবার থাকতে পারে না, আর জানাজাতেও তারেক সাহেব আসতে পারে না। বিএনপির মহাসচিব সহ এমন কোন নেতা আছে যার বিরুদ্ধে অন্তত 50টা মামলা নাই? আমাদের হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 400-র বেশি মামলা। 5 তারিখে তো আমি নিজেও জেলখানায় ছিলাম, এই উদাহরণ, আমরা জেলখানায় ছিলাম। আমাকে যখন বাসা থেকে নিয়ে যায়, আমার স্ত্রী তখন দারুণ অসুস্থ, তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে, নার্স বাসায় তার সঙ্গে, সে অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায়, টিভিতে ফ্লোরে ফালায় রাখছে ময়লা কম্বলের উপর। আর আমাদের কথা বলেন আমরা আওয়ামী লীগের পুনর্বাসন দেবো, আওয়ামী লীগের পক্ষে থাকি, এই ফাজলেমের কোনো মানে হয়? এটা কি সম্ভব? এটা আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। এইসব ফাজলেমি করার কোনো মানে হয় না। আমাদের আছে কিছু কিছু লোক নিজেদের বুদ্ধিমান দাবি করে, কিন্তু তাদের বুদ্ধি কারো পক্ষে বা কারো বিপক্ষে যখন যায় তখন আর বুদ্ধিমান সঠিক থাকে। আপনার বুদ্ধি আছে, কিন্তু আপনার বুদ্ধি ওনাকে উদ্দেশ্য পূরণের জন্য যখন আপনি কাজে লাগান, তখন আপনার এই বুদ্ধি আর সঠিক বুদ্ধি থাকে। আল্লাহ যাদেরকে বুদ্ধি দিয়েছে তাদের উচিত বুদ্ধিটা সঠিক পথে কাজে লাগে, কারো পক্ষে বা কারো বিপক্ষে। তাহলে তো হবে না যে আপনার একসময় সবচেয়ে বুদ্ধিমান লোকদেরকে বিচারক বানানো যায়, এবং তারা তাদের বুদ্ধি বিবেচনা এবং দেশের আইন বা যারা যে আইন মানে আসে সেই আইন অনুযায়ী যেটা সঠিক তারা সেটা এর বাইরে যেত না। আমরা মনে করি যাদের বুদ্ধি বিবেচনা আছে বলে দাবি করেন তারা কারো পক্ষে বিপক্ষে না, সঠিক কথা। বন্ধুরা, তারেক সাহেবের দেশের ফেরার ব্যাপারে আমি অন্তত দুশ্চিন্তা করতে পারি। নিশ্চয়ই আল্লাহ মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, নিশ্চয়ই ফিরে আসবে। বাংলাদেশে কোন শক্তি কোন ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি। ভাইবে মনে হয় আপনাদের? কিন্তু তিনি একজন আইন মান্যকারী নাগরিক। আইন অমান্য করে বা আইন এখন উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে, কিন্তু উনি সেটা চান না বলে কি বিলম্ব না। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি আইনের মাধ্যমে। তার বিরুদ্ধে তো কত অভিযোগ করা হয়েছে। আমাদের দেশে কিছু পত্রিকা, কিছু টিভি চ্যানেল তাকে তো এমন এক দানব বানিয়ে ফেলেছিল যে উনি মহা কিছু করে ফেলছে, বিদেশে তার প্রচুর সম্পদ,
প্রচুর অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি দুর্নীতি অনাচার করে শেষ করে দিচ্ছে। 2 বছর 1-11 সরকার ছিল, যারা ছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল। তারপরে 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে নাই। একটা মাত্র মামলা সাদা দিয়েছে, সেটাও বিচারিক আদালতে ওনাকে খালাস দেওয়া হয়েছিল, এবং উচ্চ আদালতে ছাত্রলীগের এক সাবেক নেতা বিচারক তিনি তাকে দণ্ড দিয়েছেন। আর কোন দুর্নীতির অভিযোগে তাকে অভিযুক্ত করা যায় না। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ, এগুলোর অভিযোগ প্রমাণিত হল, আর এত বছরে প্রমাণিত হয় নাই, এমন বিরুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরেও তারপরেও কি এই অভিযোগ আর থেকে না? এই অভিযোগ তো ঠিক না, এই অভিযোগ মিথ্যা ছিল, এটা তো প্রমাণ হয়েছে। আর যে লড়াইটা হলো, যে লড়াইয়ের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হলাম, এই পুরা লড়াইয়ে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত শক্তিশালী, এবং শেষ দিকে লড়াইয়ে নেতৃত্ব তিনি দিয়েছেন। তার অবদান এমনকি ছাত্র আন্দোলনে যারা আছে তারাও চিন্তা করছে, যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সাহসিকতা, রাজনৈতিক দৃঢ়তা, এর জন্য তাকে শ্রদ্ধা জানিয়েছে। কাজেই সেরকম মানুষ তারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এটাই জনগণের প্রত্যাশা। আমরা আশা করি সেই প্রত্যাশা আল্লাহ করুন। আমি মাননীয় জোটকে ধন্যবাদ জানাই যে তারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন।